আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, পরবর্তী ভিডিওতে স্বাগতম। হ্যাঁ, পরবর্তী ভিডিওতে আমরা লিখছি যে এখানে কম্পোনেন্ট অফ থেরাপিউটিক রিলেশনশিপ অর নার্স ক্লায়েন্ট রিলেশনশিপ। হ্যাঁ, নার্স পেশেন্টের মধ্যে যে সম্পর্ক থাকবে। মানে লিখছি কি কেয়ারিং, ট্রাস্ট, এমপ্যাথি, মিউচুয়ালিটি, কনফিডেন্সিয়ালিটি। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এটা আপনার মুখস্থ করে নেবেন। আহ এখানে আমি একটু ছোট্ট করে পরে এটা নোট করছি, তো ওখানে কি লিখছি এফএসএস। ও আচ্ছা, ফলিকল স্টিমুলেটিং হরমোন। আর নিচে কি লিখছি লুটেনাইজিং হরমোন। হ্যাঁ, ফলিকল স্টিমুলেটিং হরমোন এখানে লিখছি কি ও আচ্ছা, প্রোডাকশন করে স্পার্ম। আর লুটেনাইজিং হরমোন টেস্টোস্টেরন প্রডিউস করে। তারপর কি লিখছে আম্বিলিক্যাল কর্ডের দৈর্ঘ্য মনে হয় লিখছি এটা 32 আম্বিলিক্যাল কর্ড 30 থেকে 100 সেন্টিমিটার। 30 সেন্টিমিটার থেকে 100 সেন্টিমিটার। তো এখানে আমি এখন এখানে কি লিখছি নার্সেস রুলস ইন নার্সিং প্রসেস। এখানে লিখছি নাম্বার 1 স্কোপ অফ নার্সিং প্র্যাকটিস, নাম্বার 2 রুলস ইন ডিফারেন্ট এরিয়াস, নাম্বার 3 লেভেল অফ ক্লিনিক্যাল থিঙ্কিং। নার্সিং রুলস ইন নার্সিং প্রসেসের ক্ষেত্রে নার্সের যে রুলস গুলো আছে সেগুলো এখানে লিখছি কিন্তু আমি। নাম্বার 3 হচ্ছে লেভেল অফ ক্রিটিক্যাল থিঙ্কিং, যেমন বেসিক, কমপ্লেক্স, কমিটমেন্ট, এরকম। তারপর হচ্ছে 4 কন্টিনিউইং প্রফেশনাল ডেভেলপমেন্ট, 5 অ্যান্ড অটোনমি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, 6 ক্যারিয়ার কেয়ার গিভার, 7 প্রফেশনাল রুল, 8 অ্যাডভোকেট, 9 এডুকেটর, 10 কমিউনিকেটর, 11 ম্যানেজার, 12 মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেটর, 13 নার্স রিসার্চার। এদিকে লিখছি ক্যারেক্টারিস্টিক অফ, আচ্ছা, নার্সিং প্রসেসের বৈশিষ্ট্য। এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, করতে হবে এটা। ক্যারেক্টারিস্টিক্স অফ নার্সিং প্রসেস। নাম্বার 1 ডাইনামিক, ক্লায়েন্ট সেন্টার্ড, প্ল্যানেট, পারপসফুল, ইন্টারেক্টিভ, গোল ডিরেক্টেড, সিস্টেমেটিক, ইন্টারপার্সোনাল, কোলাবোরেটিভ, universally applicable, can focus on problem, theoretically based, flexible, interdependent. তারপর এখানে লিখছি অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্টে আমরা কি কি কাজ করব? হিস্টোরি টেকিং, হিস্টোরি নিব, ফিজিক্যাল এক্সামিনেশন করব, রিভিউ এন্ড ইনভেস্টিগেশন, রিপোর্ট, রেকর্ড অ্যানালাইসিস। তারপর এখানে কি লিখছি প্ল্যানিং এ কি কি কাজ করব? প্ল্যানিং এ করব এস্টাবলিশিং গোল, সেটিং প্রায়োরিটিজ, ডিটারমিনিং রিসোর্সেস, আর কি স্টেটিং নার্সিং স্ট্র্যাটেজিস, আর কি অ্যাসাইনিং কেয়ার। নেক্সট যে দেখি কি লিখছি নেক্সট পেজে। কমপ্লিকেশন অফ নিউমোনিয়া, নিউমোনিয়ার জটিলতা গুলো কি কি, নিউমোনিয়া হলে কি কি জটিলতা হতে পারে, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এটা আমাদের পড়তে হবে। প্লুরাল ইফিউশন হতে পারে, ইনফাইসিমা হতে পারে, সেপ্টিসেমিয়া হতে পারে, ব্যাকটেরিমিয়া, কলাপসি, লাং অ্যাবসেস, ব্রঙ্কিয়াক্টাসিস, সাবকিউটেনিয়াস ইনফাইসিমা, মেনিনজাইটিস, সেপ্টিক আর্থ্রাইটিস, ওস্টোমাইলাইটিস। এদিকে কি লিখছি কজেজ অফ আইএমআর অর্থাৎ ইনফ্যান্ট মর্টালিটি রেট ইন বাংলাদেশ। বাংলাদেশে আইএমআর এর কারণগুলো কি কি? নিউনেট লেক্সি 0 to 4 উইক, নিউনেট 4 সপ্তাহ পর্যন্ত আর কি। তারপর কি লিখছি পোস্টনাটাল 1 to 12 মান্থ, হ্যাঁ, 1 থেকে 12 মাসের মধ্যে যেগুলো হয়, যে কারণে বাচ্চা মারা যাচ্ছে আর কি, কজেস গুলো। এটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই অবশ্যই আমাদের পড়তে হবে। ইউনিটের ক্ষেত্রে 0 to 4 উইকস এ কি কি সমস্যা হতে পারে? লো বার্থ ওয়েট কারণে বাচ্চা মারা যেতে পারে, বার্থ ইনজুরি এন্ড ডিফিকাল্ট লেবার যদি হয় সেক্ষেত্রে বাচ্চা মারা যেতে পারে, কনজেনিটাল অ্যানোমালিস, হিমোলাইটিক ডিজিজ, হিমোলাইটিক ডিজিজ, করিটিং প্লাসেন্টা অর কড। ও আচ্ছা, কডের কথা বলা হয়েছে এখানে। তারপর হচ্ছে ডায়রিয়া, এআরআই, টিটেনাস, মিজিল, সেপ্টিসেমিয়া, হুপিং কফ। এদিকে কি লিখছি এনিমিয়া, এনিমিয়া লিখছি অ্যানিমিয়ার কারণে মরতে পারে বাচ্চা। ম্যালনিউট্রিশন, ভিটামিন ডেফিসিয়েন্সির কারণে, হ্যাঁ। পোস্টনাটাল এবার 1 থেকে 12 মাসের মধ্যে যে সমস্যাগুলো হয়ে থাকে বেশিরভাগই সচরাচর কিন্তু ডায়রিয়াতে বেশি হয়ে থাকে, হ্যাঁ, ডায়রিয়া এর কারণে বাচ্চা বেশি মারা যায়। তো ডায়রিয়া, এআরআই, কমিউনিকেবল ডিজিজ, ম্যালনিউট্রিশন, কনজেনিটাল অ্যানোমালিস, অ্যাক্সিডেন্ট। এদিকে নিচে দেখি অ্যাকিউট ইলনেস। অ্যাকিউট ইলনেস কি? অ্যাকিউট ইলনেসে কি কি হতে পারে? যে কোল্ডস, ফ্লু, স্ট্রেপ থ্রোট, অ্যাকিউট সাইনোসাইটিস, ইয়ার ইনফেকশন, ব্লাড ইনফেকশন, এগুলো কিন্তু অ্যাকিউট ইলনেস এর মধ্যে পড়ে। এখানে কি লিখছি রোল অফ পেডিয়াট্রিক নার্স। খুব অল্প কথায় খুব ছোট্ট করে লিখছি পেডিয়াট্রিক নার্সের রুল গুলো।
প্রাইমারি কেয়ার গিভার, হেলথ এডুকেটর, নার্স, কাউন্সিলর, সোশ্যাল ওয়ার্কার, টিম কোঅর্ডিনেটর এন্ড কোলাবোরেটর। 6 হলো ম্যানেজার, 7 চাইল্ড কেয়ার অ্যাডভোকেট, 8 রিক্রিয়েশনিস্ট, 9 নার্স কনসালটেন্ট, 10 রিসার্চার। এদিকে দেখি কি লিখছে, কজেস অফ অটিজম। আচ্ছা, অটিজমের কারণগুলো কি? আমরা সাধারণত বেশিরভাগই কিন্তু হচ্ছে জানি যে অটিজমের কারণ হচ্ছে জেনেটিক কারণ, কিন্তু আরো কিছু কজ আছে, যেমন নিউরোলজিক, জেনেটিক নিউরোলজিক রুবেলার কারণে কিন্তু অটিজম হয়ে থাকে। তো আমাদের রুবেলার টিকা কিন্তু মায়েদের নেওয়া উচিত। রুবেলা, অর্গানিক থিওরি, অ্যাবনর্মাল রিদম ইজি, তারপর কি হচ্ছে সাইকোলজিক্যাল ব্লেম প্যারেন্টস। এরপর কি অটিজমের রিস্কটা মনে রাখতে হবে। অটিজমে রিস্ক অফ অটিজম, রুবেলা অর সিএমভি ইনফেকশনের কারণে কিন্তু কারণ হচ্ছে রিস্ক কিন্তু হতে পারে অটিজমের। অ্যাডভান্টেজ অফ প্যারেন্টস, এজ অফ প্যারেন্টস, গেস্টেশন ডায়াবেটিস মেলাইটাস জিডিএম যেটাকে বলে। ইউ ইউজ সাইকিয়াট্রিক ড্রাগ বাই মাদার, যদি মা সাইকিয়াট্রিক ড্রাগ গ্রহণ করে থাকে সেক্ষেত্রে এটা কিন্তু অটিজমের রিস্ক। তারপর কি টাইপ অফ স্পাইনা বায়োফিটা, স্পাইনা বায়োফিটার টাইপ লেখছি, স্পাইনা বায়োফিটা অকালটা, মেনিনগোসিল, মা মেনিনগোসিল, এই টাইপটা মনে রাখতে হবে। স্পাইনা বায়োফিটা কত ধরনের বা কত কত প্রকার। রিক্স স্পাইনা, আচ্ছা রিক্স স্পাইনা বায়োফিটা রিক্স দেখছি ফ্ল্যাট ডিফিসিয়েন্সি, সাধারণত এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। স্পাইনা বায়োফিটা কিসের অভাবে হয়ে থাকে? ফোলার ডেফিসিয়েন্সি, ফোলাটের অভাব হলে। তো কি ফ্যামিলি হিস্টোরি, যদি পরিবারের হিস্টোরি থাকে। হ্যাঁ, ডায়াবেটিস, অবিসিটি, ইনক্রিজ টেম্পারেচার, এগুলো হচ্ছে রিস্ক অফ স্পাইনা বায়োফিটা। এদিকে দেখি কি লিখছি, এখানে লিখছি causes or risk factor, causes or risk factor স্পাইনা বায়োফিটা। কজ গুলো স্পাইনা বায়োফিটার কজ লিখছি এখানে। Number 1, poor economic condition. Number 2, alcohol use. Number 3, vitamin A deficiency. Number 4, folic acid deficiency. Number 5, family history. Number 6, maternal use of valproic acid. Number 7, genetic condition. Number 8, obesity or diabetes. এদিকে কি লিখছি, সাইন অফ সাম ডিহাইড্রেশন। আচ্ছা, সাইন অফ সাম ডিহাইড্রেশনের সাইনগুলো লিখছি। লুক আর রেস্টলেস, ইরিটেবল, সানকিন আই, টিয়ার্স অ্যাবসেন্ট, মানে চোখে পানি থাকবে না, ড্রাই মাউথ, মুখ এবং জিহ্বা শুকে যাবে, থার্স্টি, ড্রিঙ্কস ইগারলি, এবং আগ্রহের সাথে কি পানি পান করবে। এদিকে লিখছি সাইন অফ সিভিয়ার ডিহাইড্রেশনটার সাইনটা করতে হবে কি, লিথার্জি, রোগী একদম লিথার্জি হবে, আনকনসাস হয়ে যাবে, আনকনসাস আর ফ্লপি হয়ে যাবে। ভেরি সানকিনে, চোখ একেবারে দেবে যাবে, কিন্তু ভেরি ড্রাই মাউথ, খুবই শুষ্ক হয়ে যাবে মুখ। ড্রিঙ্কস করলে মানে কি খেতেই পারবে না, পান করতেই পারবে না। আনএবল টু ড্রিঙ্ক মানে অক্ষম। এজিএন, অ্যাকুট গ্লোমেরুলোনেফ্রাইটিস, এর ইয়েগুলো আমি লিখছি এখানে, ক্লিনিক্যাল ফিচার গুলো। কি হবে প্রথমে কিন্তু আমাদের মনে রাখতে হবে, হেমাচুরিয়া হবে, হেমাচুরিয়া, পাফি ফেস, হাই প্রেসার, প্রেসার বেশি পাবো, এনিমিয়া, হার্ট ফেইলিয়ার হতে পারে, প্রোটিন ইউরিয়া আর অলিগ ইউরিয়া, লাং প্রবলেম হতে পারে, অ্যাসাইটিস, মেনিনজাইটিস, সোর থ্রোট, এগুলো হচ্ছে কি এজিএন এর ক্লিনিক্যাল ফিচার। তো এদিকে কি নেফ্রোটিক সিনড্রোমের ক্লিনিক্যাল ফিচার কি কি, নেফ্রোটিক সিনড্রোমের সাইন সিনড্রোম গুলো দেখি। সিমটম লিখছি, ইডিমা, ম্যাসিভ প্রোটিনিউরিয়া, হাইপোঅ্যালবুমিনেমিয়া, হাইপার কোলেস্টেরলেমিয়া, স্ক্যান্টি মিচুরেশন, অ্যাবডোমিনাল ডিসটেনশন অর পেইন, থ্রোম্বোএম্বোলিজম। তারপর সাইন লিখছি, পাফি ফেস, এনিমিয়া, সাইটিস, বিপি নরমাল আর রেস্ট হতে পারে, প্লুরাল ইফিউশন হতে পারে। তো ইনভেস্টিগেশন অফ এজিএন, এজিএন এর ইনভেস্টিগেশন লিখছি, এসসি3, এসও টাইটার করতে হবে, সিরাম অনেক সময় ডাক্তাররা দেয়, এটা আর কি একটু গুরুত্বপূর্ণ, এজন্য আমি ইনভেস্টিগেশনটা এজিএন এর লিখছি। এসও টাইটার, সিরাম ইলেক্ট্রোলাইট, রেনাল বায়োপসি। এদিকে দেখি ইনভেস্টিগেশন অফ টাইফয়েড ফিভার, টাইফয়েড ফিভার ইনভেস্টিগেশনটা গুরুত্বপূর্ণ। ব্লাড কাউন্ট টিসিডিসি করতে মানে করতে হতে পারে, ডাক্তারটা দিতে পারে। ব্লাড কালচার তো অবশ্যই দিবে, ওয়াইডাল টেস্ট পজিটিভ, স্টুল এন্ড ইউরিন কালচার, তারপর হচ্ছে কি বোন ম্যারো কালচার।
এই যে ওয়াইডাল টেস্টটা পজিটিভ হয় কে 22 দ্বিতীয় সপ্তাহে, স্টুল এন্ড ইউরিন কালচার হচ্ছে থার্ড উইকে। নেক্সট পেজে দেখি। নেক্সট পেজে লিখছি কমন হেলথ প্রবলেম নিউবর্ন, মানে হচ্ছে জীবনে যে সাধারণত সমস্যা, স্বাস্থ্য সমস্যাগুলো হয়ে থাকে। কি হতে পারে? ভমিটিং, ডায়রিয়া, কনস্টিপেশন, হিকাপস, এক্সেসিভ স্লিপিং, এক্সেসিভ ক্রাইং, নোজ ব্লক এন্ড স্নিজিং, ক্রাডেল ক্যাপ, ব্রেথ হোল্ডিং স্পেলস, ন্যাপকিন র্যাশ হতে পারে, ডিহাইড্রেশন, ফিভার, ইভিনিং কলিক হতে পারে, সাইকোলজিক্যাল হিমোসিস হতে পারে, ভ্যাজানাল ব্লিডিং, আম্বিলিকাল গ্রানুলোমা, মাস্টাইটিস নিউরাটারা। এদিকে দেখি কম্পোনেন্ট অফ, এখানে কি লিখছি? কম্পোনেন্ট অফ প্রাইমারি হেলথ, প্রাইমারি হেলথের কম্পোনেন্ট গুলো লিখছি, এটা পড়া একটু দরকার। প্রিভেন্টিং এন্ড কন্ট্রোলিং হেলথ প্রবলেম, প্রমোশন ফুড সাপ্লাই, প্রপার নিউট্রিশন, এডুকেট সাপ্লাই এন্ড বেসিক স্যানিটেশন, ফ্যামিলি প্ল্যানিং, ম্যাটারনাল এন্ড চাইল্ড হেলথ কেয়ার, immunization against infection, prevention and control epidemic, endemic disease, appropriate treatment, disease and injuries, provision of essential drugs। তারপরে কি লিখছি? প্রিন্সিপাল অফ প্রাইমারি হেলথ কেয়ার, প্রাইমারি হেলথ কেয়ারের প্রিন্সিপাল লিখছি। প্রাইমারি হেলথ কেয়ারের প্রিন্সিপাল কি? ইকুইটেবল ডিস্ট্রিবিউশন, কমিউনিটি পার্টিসিপেশন, ইন্টারসেক্টরাল কোঅর্ডিনেশন, অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি। লিখছি রেসপন্সিবিলিটি অফ কমিউনিটি হেলথ কেয়ার, হেলথ নার্স, হেলথ কমিউনিটি হেলথ নার্সের রেসপন্সিবিলিটি গুলো, অ্যাডভোকেট, কোঅর্ডিনেটর অর কেস ম্যানেজার, হেলথ টিচার, রিফারেল এজেন্ট, মেন্টর, চেঞ্জ এজেন্ট অর রিসার্চার, অ্যাক্টিভিস্ট। এদিকে লিখছি রুলস অফ কমিউনিটি হেলথ নার্স, কেয়ার গিভার, ক্লিনিশিয়ান, রুলস রেসপন্সিবিলিটি একই রকম কিছুটা। কেয়ার গিভার, এডুকেটর, অ্যাডভোকেট, ম্যানেজার, কোলাবোরেটর, লিডার, রিসার্চার, কাউন্সিলর। এখানে আমি একটু কি লিখছি, এদিকে দেখি, ঘুরাই দেখি। আচ্ছা, এখানে লিখছে হাইপারটেনসিভ ড্রাগ গুলো লিখছি তিনটা, অ্যাটিনোলল, প্রাজোসিন, হাইড্রোক্লোরোথায়াজাইড, এটা মনে রাখা ভালো। তারপর লিখছি লেয়ার অফ স্কেলিটাল মাসেল, স্কেলিটাল মাসেলের লেয়ার গুলো লিখছি ইপিমাইসিয়াম, পেরিমাইসিয়াম, এন্ডোমাইসিয়াম। তো ফ্রেন্ডস, হচ্ছে এখন আজকের জন্য এটুকুই ভিডিও, আর নেক্সট ভিডিওটাতে আপনাদের স্বাগতম। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।